বন্ধুরা, তোমরা প্রত্যেকে জানো তোমাদের বাংলা মিডিয়ামের যে ইন্টারভিউ সেটা 27 তারিখ থেকে শুরু হয়েছিল এবং 27, 28, 29, 30 মোট 4 দিন তোমাদের ইন্টারভিউ চলে। এর আগের ক্লাসে আমি 27 তারিখ এবং 28 তারিখে যে প্রশ্নগুলো ইন্টারভিউ জিজ্ঞেস করা হয়েছিল সেগুলো আমি তোমাদের কাছে আলোচনা করে দিয়েছি। আজকে আমরা দেখব 29 তারিখ এবং 30 তারিখে যে প্রশ্নগুলো ইন্টারভিউ জিজ্ঞেস করা হয়েছে সেগুলো সম্পর্কে তোমাদের কাছে আলোচনা করব। দেখো, প্রথমত দেখো প্যাটার্ন কিন্তু ঠিকই রয়েছে, প্যাটার্নের কিন্তু পরিবর্তন কিছু হয়নি, অর্থাৎ 27 তারিখ এবং 28 তারিখে আমি তোমাদের যেমনটা বলেছিলাম ঠিক তেমনভাবেই হচ্ছে। কী কী প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে সেগুলো আমরা দেখব। দেখো, প্রথমত যখন ইন্টারভিউ রুমে ঢোকা হচ্ছে তো তখনই প্রথমেই হায়ার এডুকেশন অর্থাৎ তুমি কত দূর পর্যন্ত পড়াশোনা করেছো সেটা প্রত্যেককেই জিজ্ঞাসা করছে, এর আগের দিনও আমি বলেছি। তারপরে দেখো, প্রথম যে প্রশ্নটা আমি তোমাদের রেখেছি, দেখো এটা জিজ্ঞেস করা হয়েছে যে দ্বীপ আর বদ্বীপ, এই দ্বীপ এবং বদ্বীপের মধ্যে পার্থক্য কি সেটা জিজ্ঞাসা করা হয়েছে। দেখো, দ্বীপ মানে হলো কোনো একটা মানে জলভাগের মধ্যেই কোনো একটা স্থলবেষ্টিত ভূমিরূপ, অর্থাৎ চারিদিকে জল রয়েছে, তার মাঝখানে বা কোনো একটা জায়গাতে, অর্থাৎ চারদিকেই জল থাকবে, মাঝখানে কোনো একটা জায়গা বা ভূমিরূপ, সেটাকে আমরা বলছি দ্বীপ। তাহলে এমন দ্বীপের উদাহরণ কি হতে পারে? যেমন ধরো আমাদের আন্দামান, নিকোবর, কিংবা ধরো মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, এগুলো কিন্তু দ্বীপের উদাহরণ। আর বদ্বীপ হলো মানে নদী, নদী যেখানে মিলিত হয়। তোমরা জানো নদী সাধারণত কী হয়, সমুদ্রে বা সাগরে মিলিত হয়। সেই সাগর বা সমুদ্রের কাছে এই আকৃতি বিশিষ্ট, দেখো ডেল্টা, তোমরা যদি এই শব্দটা দেখো তো দেখতে পাবে এই ডেল্টা শব্দের অর্থই কিন্তু তো আমাদের বাংলার যে আকৃতি, সেই আকৃতি বিশিষ্ট এক ভূমিরূপ তৈরি করে, পলিগুলো সেখানেতে নিয়ে আসে এবং নিয়ে এসে নদী সেই জায়গাতে একটা আকৃতি বিশিষ্ট ভূমিরূপ তৈরি করে, এটাকে আমরা কি বলি? বদ্বীপ বলি। ঠিক আছে, বুঝতে পারলে? চলো, এরপরে দেখো প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে যে মানুষ প্রথম কোন ধাতুর ব্যবহার শেখে। তোমরা প্রত্যেকে জানো, ইতিহাসের যে নোটস আমি তোমাদের দিয়েছি সেখানে দেখবে এগুলো পেয়ে যাবে। মানুষ প্রথম তামার ব্যবহার শেখে, তারপরে ব্রোঞ্জ, তারপরে কিন্তু সবার শেষে লোহা। তোমরা জানো যে লোহার ব্যবহারটা মানুষ প্রথম শিখেছিল যখন আর্য সভ্যতা হয়। তার আগে অর্থাৎ সিন্ধু সভ্যতা বলো বা মেহেরগড় সভ্যতা বলো, সেখানে কিন্তু তোমার লোহার ব্যবহার ছিল না। উৎপাদক কাকে বলে? তোমরা প্রত্যেকে জানো উৎপাদকের ইংরেজি কি? ফ্যাক্টর। অর্থাৎ কোনো একটা সংখ্যার যদি উৎপাদক নির্ণয় করতে বলে, তাহলে যে সংখ্যাটার আমার উৎপাদক নির্ণয় করতে বলছে, অর্থাৎ 70-এর যদি উৎপাদক নির্ণয় করতে বলে, আমরা জানি 2, 5 এভাবে, 10 এভাবে কিন্তু অনেক উৎপাদক হয়, 7। তো যে সংখ্যাটার উৎপাদক নির্ণয় করতে বলছে সেই সংখ্যাটার এমন কিছু সংখ্যা থাকবে যেগুলো দিয়ে ওই সংখ্যাটাকে সম্পূর্ণরূপে ভাগ করা যাবে। অর্থাৎ এখানে যদি বলি 70-এর উৎপাদক 2, দেখো 2 দিয়ে 70-কে তুমি সম্পূর্ণরূপে ভাগ করতে পারবে, 5 দিয়ে 70-কে ভাগ করতে পারবে, বা 10 দিয়ে 70-কে সম্পূর্ণরূপে ভাগ করতে পারবে, অর্থাৎ 7 দিয়েও ভাগ করতে পারবে। অর্থাৎ এমন কিছু সংখ্যা যেটার উৎপাদক নির্ণয় করতে বলবে, সেই সংখ্যাটিকে আমার সম্পূর্ণরূপে যদি ভাগ করা যায়, অর্থাৎ কোনো ভাগশেষ যদি না থাকে, আমরা যে সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো সেটাই হচ্ছে সেই সংখ্যার উৎপাদক বা ফ্যাক্টর। এটাকে গুণনীয়কও বলা হয়ে থাকে, তোমরা জানো। এবার দেখো, শেক্সপিয়ারের লেখা দুটি বইয়ের নাম জিজ্ঞেস করা হয়েছে। দেখো, বিভিন্ন কবি, সাহিত্যিক, লেখকের নাম কিন্তু জিজ্ঞাসা করা হচ্ছে এবং তারা কি রচনা করেছেন সেই ব্যাপারে প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছে। তো শেক্সপিয়ারের লেখা দুটি বইয়ের নাম আমরা জানি যে ম্যাকবেথ রয়েছে, তারপরে রোমিও অ্যান্ড জুলিয়েট রয়েছে, হ্যামলেট রয়েছে, এগুলো বলতে পারো। পরিণমন বলতে কি বোঝায়? দেখো, এটা একটা ডিএলএডের সিডিপির প্রশ্ন বলতে পারো। তো পরিণমনটা আর কিছুই নয়, অর্থাৎ শারীরিক বৃদ্ধির সাথে সাথে যখন আচরণের পরিবর্তন হচ্ছে সেটাকে আমরা কি বলি? পরিণমন। অর্থাৎ একটা শিশু যখন বড় হচ্ছে, বড় হবার সাথে সাথে তার যে মস্তিষ্কে জ্ঞানটা জন্মালো, ধরো সে আগে কোনো একটা কিছু কাজ করেছে, তো সেটার যে অভিজ্ঞতা তার মাথার মধ্যে রয়েছে, এবার সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে পরবর্তী ক্ষেত্রে সেই অভিজ্ঞতা দিয়ে কি কি কাজ সে করতে পারবে, সেটাই হচ্ছে তার পরিণমন, বা যেটাকে আমরা ইংরেজিতে বলি কি? ম্যাচুরিটি, তাই তো? তো পরিণমন হলো যে বয়স বৃদ্ধির সাথে সাথে বা শারীরিক বৃদ্ধির সাথে সাথে আচরণের যে পরিবর্তন, সেটাকে আমরা কি বলি? পরিণমন বলি। দেখো নেক্সট, পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি। দেখো, পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে। তোমাদের পশ্চিমবঙ্গে যে মেটেরিয়ালসটা দিয়েছি সেখানে দেখবে এগুলো সব রয়েছে। তো পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি সম্পর্কে নানান প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছে। শিশুরা, দেখো একটা মানে তোমার সিচুয়েশন বেসড কোশ্চেন জিজ্ঞাসা করা হয়েছে যে শিশুরা যদি আপনার ক্লাস করানোর সময় অমনোযোগ থাকে, তার মনোযোগ আকর্ষণ করার জন্য আপনি কি করবেন? দেখো, 27 তারিখ এবং 28 তারিখের ইন্টারভিউতে যখন আমি তোমাদের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করেছিলাম, সেখানেও দেখবে সিচুয়েশন বেসড যে কোশ্চেনগুলো করা হচ্ছে, দেখো একই লেভেলের কোশ্চেন কিন্তু রাখা হচ্ছে। অর্থাৎ বলতে পারো যে
প্যাটার্ন কিন্তু সেম থাকছে, প্যাটার্নটা কিন্তু সেম থাকছে, অর্থাৎ যে ফেজের ইন্টারভিউগুলো হচ্ছে তোমরা জানো যে তোমাদের তৃতীয় নম্বর যে ফেজ, সেই ফেজের ইন্টারভিউয়ের যে ডেট সেটা ঘোষণা হয়ে গেছে, 9 ফেব্রুয়ারি থেকে তোমাদের শুরু হবে। দেখবে প্যাটার্নটা কিন্তু একই থাকবে, পরিবর্তন কিন্তু কিছু হচ্ছে না। এটার উত্তর আমি তোমাদের গতকালের যে ক্লাস সেখানেই বলেছি যে কী কী করতে হবে। দেখো এখানে জিজ্ঞাসা করা হয়েছে যে রংধনুতে যে রঙগুলি আমরা দেখতে পাই সেই রঙগুলি কি কি। এটার উত্তর তোমরা প্রত্যেকে জানো। এখানে একটা জিনিস মাথায় রাখবে, যখন আমরা বেনিয়া সহকলা বলছি, বেনিয়া সহকলা আমরা যখন বলছি, এখানে হঠাৎ করে তোমাকে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে যে এই যে রংধনু এর মাঝের রং কি, তখন কিন্তু তোমাকে সাথে সাথে বলতে হবে সবুজ। এটা মাথায় রাখবে, এর মাঝের যে রংটা সেটা কিন্তু সবুজ রং। এখন দেখো এদিকে তিনটা, এদিকে তিনটা, আর মাঝে একটা, টোটাল 7টা রং আমরা দেখেছি, জানি এটা। তো সে তার মধ্যে মাঝে যেটা থাকে সেটা হলো সবুজ রং। দেখো জিজ্ঞাসা করা হয়েছে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 দুটি ভালো দিক বলুন। ন্যাশনাল এডুকেশন পলিসি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রত্যেকবার কিন্তু নানান প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছে। আমি যে পিডিএফটা দিয়েছি ভালো করে ওটা পড়ে নেবে, তাহলে কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর করতে পারবে। দেখো এর যদি দুটো ভালো দিক বলে, অজস্র ভালো দিক রয়েছে, তার মধ্যে দুটো যদি ভালো দিক আমি বলি তাহলে হচ্ছে ত্রিস্তরীয় মূল্যায়ন। তোমরা জানো আমি বলেছিলাম যে ন্যাশনাল এডুকেশন পলিসিতে ত্রিস্তরীয় মূল্যায়নের কথা বলা হয়েছে, অর্থাৎ শিক্ষার্থী নিজে মূল্যায়ন করতে পারবে, সহপাঠী তারাও মূল্যায়ন করতে পারবে, এবং শিক্ষক শিক্ষিকা তারাও মূল্যায়ন করতে পারবে। অর্থাৎ ত্রিস্তরীয় মূল্যায়নের কথা বলা হয়েছে, যেটা একজন শিক্ষার্থীকে রিকভারি করার একটা বড় সুযোগ তৈরি করে দেবে। দ্বিতীয়ত যদি বলো, তাহলে ষষ্ঠ শ্রেণী থেকে এই গ্রেডিং এবং বৃত্তিমূলক যে শিক্ষার কথা সেটা তোমরা বলতে পারো। অর্থাৎ ষষ্ঠ শ্রেণী থেকে গ্রেডিং এবং বৃত্তিমূলক যে শিক্ষা তার কথা বলা হয়েছে, তার ফলে কি ভবিষ্যতের ক্ষেত্রে কঠিন কঠিন বিষয়গুলো তারা খুব সহজে শিখতে পারবে। এবং গ্রেডিং বলো বা বৃত্তিমূলক শিক্ষা, তোমরা জানো বৃত্তিমূলক মানে ওই কম্পিটিটিভ টাইপের যে মানে পরীক্ষাগুলো হয়ে থাকে, বা কম্পিটিটিভের ক্ষেত্রে আমরা যে সমস্ত বিষয়গুলো পড়ে থাকি, মানে পুঁথিগত শিক্ষার বাইরে গিয়েও একটা শিক্ষার্থীর সামগ্রিক বিকাশে যে যে জিনিসগুলো প্রয়োজন পড়ে সেগুলো কিন্তু এই ষষ্ঠ শ্রেণীর পর থেকে রাখা হয়েছে, এটা তোমরা বলতে পারো। অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর পর বলতে ষষ্ঠ শ্রেণী থেকে। আর তৃতীয়ত তোমরা এখানে বলতে পারো FLN এর কথা। তোমরা জানো যে তৃতীয় শ্রেণী পর্যন্ত প্রত্যেক শিক্ষার্থীকে, অর্থাৎ ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমেরেসি, অর্থাৎ তৃতীয় শ্রেণী পর্যন্ত প্রত্যেকটা শিক্ষার্থীকে গণিতে পারদর্শিতা করার জন্য কিন্তু এই 2020 সালের NEP এখানেও কিন্তু এই FLN এর কথা বলা হয়েছে। আর একটা জিনিস মাথায় রাখবে যে FLN এটা তো আমরা দেখেছি, পুরো বিষয়টা আমি তোমাদের বলেওছি। তো এখন এই FLN এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্টেট এডুকেশন পলিসি যেটা নিয়ে আসা হয়েছিল সেখানেও কিন্তু এটা রাখা হয়েছে। অর্থাৎ যদি তোমাকে প্রশ্ন এটা করে যে ন্যাশনাল এডুকেশন পলিসি এবং ওয়েস্ট বেঙ্গল স্টেট এডুকেশন পলিসি এই দুটোর সাথে সামঞ্জস্য আছে এমন একটা নিয়মের কথা বলো, বা এমন কি রয়েছে যেটার সাথে দুটোর সাদৃশ্য রয়েছে, তখন তুমি অবশ্যই কিন্তু FLN এর কথা বলবে। তোমরা যদি দেখতে পাবে NEP 2020 এখানেও FLN এর কথা বলা হয়েছে, এবং ওয়েস্ট বেঙ্গল স্টেট এডুকেশন পলিসি এতেও কিন্তু FLN এর কথা বলা হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এটা কিন্তু জিজ্ঞাসা করছে। চলো নেক্সট, আপনার স্কুলটি যদি দূরে দেওয়া হয় তাহলে আপনি কি শিক্ষকতা করবেন? সিচুয়েশন বেসড প্রশ্ন। তুমি তো শিক্ষকতা করবে বলেই তো আজকে ইন্টারভিউ দিতে গেছো, তাহলে অবশ্যই তুমি করবে। কেন করবে? তার কারণ তুমি মনে মনে প্রিপারেশন নিয়ে এসেছো যে আজকে তুমি শিক্ষকতা করবে, এবং শিক্ষকতার পেশাটাকে তুমি মানে নিজে থেকে গ্রহণ করেছো বলেই আজকে তুমি টেট পরীক্ষা দিয়ে ইন্টারভিউ দিতে গেছো। তাই তোমাকে যে কোনো জায়গাতেই দেখ না কেন সেটা কোনো ব্যাপার নয়, বা সেটা কোনো ফ্যাক্টর নয়। তুমি শিক্ষকতা করবে, তোমার যে মানে জ্ঞানটা সেটা তুমি শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দেবে, এবং আগামী দিনের মানে শিশুদেরকে সুনাগরিক গড়ে তুলবে। তাই তুমি অবশ্যই শিক্ষকতা করবে, এতে আমার যেখানেই দেখ আমার কোনো সমস্যা নেই। তোমরা তোমাদের মতো করে উত্তর বলবে। দেখো দেখো জিজ্ঞাসা করা হয়েছে সহজ পাঠ বইটির দুটি বৈশিষ্ট্য বলুন। এগুলো তোমাদের আমি ইন্টারভিউয়ের যে বোমভাস্ত নোটসটা দিয়েছিলাম সেখানে দেখবে এগুলো সব রয়েছে। এছাড়াও তোমাদের আমি আলাদা করে যখন বইয়ের যে নামকরণ করা হয়েছে, কেন কোন বইটার কি নামকরণ সেখানেও কিন্তু দিয়েছিলাম। তো মূলত মনে রাখবে সহজ পাঠ, নামটা শুনেই বুঝতে পারছো, অর্থাৎ সহজে যেটা পাঠ করা যায় বা যেটা সহজে আমি পড়াতে পারবো, বা শিক্ষার্থীরা যেটা সহজে পড়তে পারবে, সেটাই সহজ পাঠ। অর্থাৎ সহজ পাঠ এই বইটার দুটো বৈশিষ্ট্য বললে, প্রথম বৈশিষ্ট্য বলবে যে রবীন্দ্রনাথ ঠাকুর বইটি এমনভাবে তৈরি করেছেন যাতে একটা শিক্ষার্থী খুব সহজেই এটা পাঠ করতে পারে, এবং সহজেই পাঠ করে ব্যাপারগুলো বুঝতে পারে, বা যেটা তাদের কাছে বোধগম্য হয়, তাই সহজ সরল ভাষাতে এটা লেখা হয়েছে। দ্বিতীয়ত,
যেহেতু ভাষা শিক্ষা একটা শিক্ষার্থীর কাছে সহজ পাঠ, এটা একটা গুরুত্বপূর্ণ বা ভিত্তি হিসাবে কাজ করে, তাই সহজ পাঠের ক্ষেত্রে যদি এই যে প্রথম খণ্ড আর দ্বিতীয় খণ্ড আমরা দেখতে পাই যেটা, তো প্রথম খণ্ডে বা প্রথম ভাগ যেটা আমরা বলি, সেই প্রথম ভাগেতে আমরা দেখব যে প্রথমে ছোট ছোট শব্দ, তারপরে আস্তে আস্তে শব্দের মাত্রাটা সেটা বাড়ানো হয়েছে। অর্থাৎ প্রথমে বন, বই, কই, লই এই ধরনের শব্দগুলো ব্যবহার করা হয়েছে, তারপরে আস্তে আস্তে যুক্তাক্ষর এবং কঠিন শব্দের দিকে গেছে। অর্থাৎ একটা শিক্ষার্থীর ভাষার যে ভিত্তি সেটা তৈরি করে সহজ পাঠ। অর্থাৎ প্রথমে ছোট ছোট শব্দ থেকে আস্তে আস্তে একটু যুক্তাক্ষর বলো বা একটু বড় শব্দ বলো, এগুলো কিন্তু করা হয়েছে। এটাই মূলত সহজ পাঠের বৈশিষ্ট্য। তাহলে সহজ পাঠের বৈশিষ্ট্য প্রথম বলবে সহজেই পাঠ করা যায়, যেটা বললাম। আর দ্বিতীয়ত, এটা শিক্ষার্থীর একটা ভাষা শিক্ষার ভিত্তি হিসাবে এই বইটি তৈরি করা হয়। কেন তৈরি করা হয় তার কারণটা আমি বলে দিলাম। নেক্সট দেখো, এনসিএফ অর্থাৎ ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক, এটার পুরো নাম, অর্থাৎ এনসিএফ এর পুরো নাম জিজ্ঞেস করা হয়েছে। এবং এর কাজ কি? দেখো, কারিকুলাম মানে কি? পাঠ্যক্রম। অর্থাৎ এর কাজই হলো সারা ভারতবর্ষ জুড়ে যে সমস্ত স্কুলগুলি রয়েছে তাদের পাঠ্যক্রম কি হবে, কি কি সেখানে রাখা যেতে পারে, সেটা নির্ধারণ করে। তোমরা প্রত্যেকে জানো, এগুলো আমি বলছি না, সব নোটস দেওয়া আছে। দেখো, পার্টস অফ পিচ সম্পর্কে জিজ্ঞাসা করা হচ্ছে, অর্থাৎ যে 8টা পার্টস অফ পিচ রয়েছে সেই সম্পর্কে জিজ্ঞাসা করা হচ্ছে, এবং প্রত্যেকটা পার্টস অফ পিচের যে উদাহরণ সেগুলো জিজ্ঞাসা করা হচ্ছে। অর্থাৎ নাউনের একটা উদাহরণ দিন, প্রোনাউনের একটা উদাহরণ দিন, এভাবে কিন্তু জিজ্ঞাসা করা হচ্ছে। দেখো, শিক্ষার্থীদের কিভাবে আপনি জড় এবং জীবের পার্থক্য বোঝাবেন, তো এটা তোমরা প্রত্যেকে নিজের মতো করে বোঝাতে পারো। জাস্ট আমি একটু বলে রাখি, জড় এবং জীব যেহেতু তুমি শিক্ষার্থীদের বোঝাচ্ছ সেই মুহূর্তে, অর্থাৎ কোনো শিক্ষার্থীকে তুমি নিয়ে এলে, অর্থাৎ বোর্ডের সামনে বা তুমি যেখানে আছো ডাইস যদি কোনো কিছু থাকে বা তোমার কাছে নিয়ে এলে, তো হঠাৎ করে তার গায়ে আলতো করে তুমি একটা চিমটি কাটলে, অর্থাৎ সে উত্তেজনায় সাড়া দিল, সঙ্গে সঙ্গে বললো লাগছে বা এরকম কিছু, তাহলে সেটা কি হবে? সে উত্তেজনায় সাড়া দিচ্ছে, অর্থাৎ সে জীব, তার প্রাণ রয়েছে। এবার দেখো, জড়, জড় কি? জড় যার মানে যার কোনো প্রাণ থাকবে না, সে যে উত্তেজনায় সাড়া দেবে না, তাই তো? তাহলে সেক্ষেত্রে তুমি বলতে পারো, এই যে দেখো টেবিল, এই টেবিলটাকে যদি আমি চাপড়ে দিই, তোমাকে যেমন আমি চিমটি কাটলাম বা তোমাকে যেমন আমি হালকা করে স্পর্শ করলাম, তুমি অনুভব করতে পারলে আমি এই চেয়ারটা কি কোনো রকম রিপ্লাই করলো, বা চেয়ারটা কি কোনো রকম আমাকে মানে সাড়া দিল? তো এইভাবে তুমি জীব এবং জড়ের পার্থক্য বোঝাতে পারো। তো ধ্বনি এবং বর্ণের মধ্যে পার্থক্য বলুন। তো এগুলো আমি তোমাদের বাংলার নোটসে দিয়ে দিয়েছি, ধ্বনি কাকে বলে, বর্ণ কাকে বলে। চলো নেক্সট, আনন্দ পরিষদ। দেখো, আনন্দ পরিষদ থেকে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে যে আনন্দ পরিসরের গুরুত্ব কতখানি বলে আপনি মনে করেন। অবশ্যই যথেষ্ট গুরুত্বপূর্ণ, কারণ আনন্দ পরিসর এবং শিশু সংসদ এই দুটোই কিন্তু একসাথে চালু করা হয়েছিল। আনন্দ পরিষদ অর্থাৎ শিক্ষার্থীদের যে পুঁথিগত শিক্ষা, সেই পুঁথিগত শিক্ষার যে একঘেয়েমি, অর্থাৎ চার দেয়ালের মধ্যে যে তারা থাকছে এবং একসাথে মানে প্রতিদিন যে ক্লাস করছে, এই যে একঘেয়েমি, এই একঘেয়েমি দূর করার জন্য সপ্তাহের শেষ দিন অর্থাৎ শনিবারের শেষ ক্লাসে একটা আনন্দ পরিসরের আয়োজন করা হয়, যেখানে প্রত্যেকটা শিক্ষার্থী এবং শিক্ষক মিলে কি হয়, নানা রকম গান, নাচ, কবিতা, কুইজ, এইসব নানা রকম অনুষ্ঠান হয়ে থাকে। এবং সেখানে শিক্ষার্থীরা কি হয়, পুঁথিগত শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীর সামগ্রিক বিকাশে যেগুলো সহায়ক সেগুলো কিন্তু তারা করে। হাতে কলমে কাজ করতে পারে তারা, মানে কোনো গাছ লাগানো হতে পারে, হাতে কলমে কাজ হতে পারে, কুইজ হতে পারে, মানে একটা আনন্দপূর্ণ বা জয়ফুল লার্নিংয়ের কিন্তু একটা ব্যবস্থা করা হয় এই আনন্দ পরিসরের মাধ্যমে। অতএব এটার গুরুত্ব অপরিসীম, তোমরা জানো, এই নোটস দিয়েছি আমি। দেখো, হরগোবিন্দ খোরানার নাম শুনেছেন? ইনি কেন নোবেল পেয়েছেন? তোমরা জানো যে 1968 সালে জেনেটিক কোড এবং প্রোটিন সংশ্লেষের কারণে হরগোবিন্দ খোরানাকে কিন্তু নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল। মনে রাখবে, মেডিসিনের ওপর কিন্তু তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল, এটা জিজ্ঞাসা করা হয়েছে। সিসিই, এখান থেকে নানান প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছে, এগুলো নিয়ে নোটস দেওয়া আছে, আমি আর বলছি না। দেখো, জিজ্ঞাসা করা হয়েছে অলিম্পিক জয়ী দুইজন ভারতীয়র নাম বলুন। অনেক নাম রয়েছে, কারণ অনেকজন ভারতীয় অলিম্পিকে পদক পেয়েছে। তো তোমরা তোমাদের মতো করে নামগুলো বলবে। তোমরা বলতে পারো রাজবর্ধন সিং রাঠোরের নাম বলতে পারো, অভিনব বিন্দার নাম বলতে পারো, হিমা দাসের নাম বলতে পারো। তো যে ব্যক্তির নাম বলবে সে কি ক্ষেত্রে অলিম্পিক মানে সব পদক পেয়েছে, কোন খেলার জন্য পেয়েছে, সেটা অবশ্যই দেখে নেবে এবং তারপরেই কিন্তু সেই নামগুলো বলবে। দেখো, এখানে বলা হচ্ছে যে মেন্টাল ডিসঅর্ডার অর্থাৎ মানসিকভাবে অসুস্থ শিশুদের আপনি কিভাবে মানে চিহ্নিত করবেন, এটা একটা সিচুয়েশন বেসড প্রশ্ন। তাহলে মেন্টাল ডিসঅর্ডার বা মানসিকভাবে অসুস্থ শিক্ষার্থীদের চেনার জন্য তুমি কিভাবে চিনবে বা তোমার উপায় কি, চেনার উপায় কি? প্রথমত দেখবে
যেহেতু মানসিকভাবে অসুস্থ, তাই মানে কোনো কিছু হয়তো তুমি বোঝাচ্ছ, অন্যান্য ক্লাসের সমস্ত শিক্ষার্থীরা সেটা খুব সহজে বুঝে যাচ্ছে, সে হয়তো সেটা বুঝতে পারছে না, তার মাথার মধ্যে কিছু না কিছু চলছে, তো অন্য মনস্ক থাকছে। এই ব্যাপারগুলো তোমরা সেখানে বলবে যে এইভাবে কিন্তু আমি চিহ্নিত করতে পারি, বা তার যে আচরণটা সেটা সাধারণ মানুষের যে আচরণ বা সাধারণ যে শিক্ষার্থীর যে আচরণ, সেই শিক্ষার্থীর আচরণের থেকে একটু ভিন্ন রকমের হবে, সে অন্য মনস্ক থাকবে, হ্যাঁ, তার পড়াশোনায় মন লাগবে না, যেটা মানসিকভাবে অসুস্থ হলে যেটা হয়, সেই ব্যাপারগুলো তোমরা বলবে। দেখো, জিজ্ঞাসা করা হয়েছে সম্প্রতি পশ্চিমবঙ্গের জিআই ট্যাগ পেয়েছে এমন একটি দ্রব্যের নাম বলুন। দেখো, কারেন্ট অ্যাফেয়ার্সের যে 2 নম্বর পিডিএফটা আমি তোমাদের দিয়েছিলাম, সেখানে দেখবে পশ্চিমবঙ্গের 2025 সালে যে 7টা দ্রব্য জিআই ট্যাগ পেয়েছিল, সেই 7টা দ্রব্যের নাম এবং তারা কোন ক্ষেত্রে জিআই ট্যাগ পেয়েছিল সেগুলো সব লিস্ট করে দিয়ে দিয়েছি। দেখো, আজকে কিন্তু সেগুলো জিজ্ঞাসা করছে, তাই প্রত্যেকটা জায়গা তোমরা অবশ্যই ভালো করে পড়ে যাবে। আমি যে মেটেরিয়ালসগুলো দিয়েছি সেগুলো কিন্তু প্রত্যেকটা জায়গা ভালো করে পড়বে, দেখবে অবশ্যই কমন পাবে। দেখো, এখানে তাহলে আমরা মনে পড়ছে নাকি, দেখো তো, যে মনে পড়ছে যে তোমার মালদার যে নিস্তারি সিল্ক সুতো, তারপরে রাঁধুনি পাগল যে চাল, কামারপুকুরের সাদা বোঁদে, বারুইপুরের পেয়ারা, এগুলো কিন্তু 2025 সালে জিআই ট্যাগ পেয়েছে পশ্চিমবঙ্গ থেকে। মোট 7টা দ্রব্য, তার লিস্ট কিন্তু আমি দিয়েছি, তোমরা দেখে নেবে। দেখো, পরে দেখো রয়েছে ভারতের সংবিধানের প্রস্তাবনা সম্পর্কে প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছে। তো মনে রাখবে, ভারতের সংবিধানের, এটাও আমি তোমাদের মেটেরিয়ালসে দিয়েছি, সংবিধানের যে মেটেরিয়ালসটা সেখানে দেখবে এগুলো সব দেওয়া আছে। দেখো, আমি এবং তখনও বলেছিলাম যে শুধুমাত্র যে শিক্ষা সংক্রান্ত কয়েকটা ধারা জেনে চলে যাব সেটা করলে হবে না, আমাদের এই প্রস্তাবনা জানতে হবে, আমাদের মৌলিক অধিকারগুলো জানতে হবে, আমাদের মৌলিক কর্তব্যগুলো জানতে হবে, সেগুলো কিন্তু আমি বলেছি এবং সেগুলো তো কিন্তু দেখবে ওখানে দেওয়া রয়েছে। তো যাই হোক, প্রস্তাবনা সম্পর্কে নানান প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছে। মনে রাখবে, ভারতের সংবিধানের যে প্রস্তাবনা সেটা জওহরলাল নেহেরু কিন্তু তৈরি করেছিলেন, এবং মনে রাখবে 1976 সালে 42তম সংবিধান সংশোধনীতে এখানে 3টা শব্দ যুক্ত হয়। একটা হলো অখণ্ডতা, সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ। খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। এগুলো কিন্তু 1976 সালে 42তম সংবিধান সংশোধনীতে এগুলি প্রস্তাবনার মধ্যে কিন্তু যুক্ত করা হয়। তারপরে দেখো, এলিমেন্টারি এই শব্দটির বাংলা অর্থ কী? তোমরা প্রত্যেকে জানো, যে ডিএলএড করেছো যারা, তো এটার অর্থ কী? এটার অর্থ হচ্ছে প্রাথমিক বা প্রাইমারি, যেটাকে আমরা বলি। দেখো, কিভাবে শিশুদের যোগের ধারণা দেবেন তার উপর একটা ডেমো দিতে বলেছে। তোমরা তোমাদের মতো করে যোগের ধারণা প্রত্যেকে দিতে পারো, এবং দেখবে যেন সেটা বাস্তবসম্মত হয়। বিশেষ করে আমি তোমাদেরকে বলবো, যদি যোগের ধারণা দাও, এমনভাবে ধারণাটা দাও যেন সেটা অ্যাক্টিভিটি বেসড, অর্থাৎ চেষ্টা করবে যেন শিক্ষার্থীরা সেখানে অংশ নিতে পারে। অর্থাৎ তুমি এভাবে বোঝাতে পারো যে দেখো তো, তোমাদের প্রত্যেকের হাতে কটা আঙুল আছে? ওরা বলবে, গুনে বলবে 1 2 3 4 5, 5টা আছে, তাই তো? এবারে তোমার আর একটা হাত বের করো, এবার এখান থেকে দেখো তো এখানে কটা আঙুল আছে? ওরা তখন গুনে বলবে 5টা। এবারে দুটো হাতে মিলিয়ে গুনে বলো তো কটা আঙুল আছে? তারা যোগ করতে জানে না, কিন্তু গুনতে জানে, অর্থাৎ তারা সংখ্যা শিখে গেছে। অর্থাৎ 1 2 3 4 5 এভাবে কিন্তু তারা গুনে বলবে 10টা। তখন তুমি তাদেরকে বোঝাবে যে দেখো, আগে কি ছিল? আগে 5টা আঙুল ছিল, এখন আবার 5টা হলো, কিভাবে যোগ হলো? এভাবে তোমরা একটাকে বন্ধ করে একটাকে খুলে এভাবে কিন্তু তোমরা বোঝাতে পারো। তো দেখবে মোট কথা যেন সেটা শিক্ষার্থীরা অংশ নিতে পারে। তো এভাবে তোমরা যোগের ধারণা দিতে পারো। দেখো, জিজ্ঞাসা করা হয়েছে ভারতের সংবিধান তৈরি করতে মোট কতদিন সময় লেগেছিল। আমি যে সংবিধানের তোমাদের নোটসটা দিয়েছিলাম সেখানে দেখবে এগুলো সব রয়েছে। আমি অনলাইনার হিসাবে দেখবে অনেক তথ্য দিয়েছি, তার মধ্যেই কিন্তু রয়েছে। তোমরা জানো প্রত্যেকে হয়তো যে 2 বছর 11 মাস 18 দিন কিন্তু মোট সময় লেগেছিল সংবিধান তৈরি করতে। এবং মনে রাখবে 1949 সালের 26শে নভেম্বর সংবিধান গৃহীত হয়, এবং 1950 সালের 26শে জানুয়ারি সংবিধানকে কিন্তু কার্যকর করা হয়ে থাকে। চলো নেক্সট দেখো, জাতীয় যুব দিবস কবে পালন করা হয়? তোমরা প্রত্যেকে জানো 12ই জানুয়ারি জাতীয় যুব দিবস পালন করা হয়। এবং কোন ব্যক্তির উদ্দেশ্যে এটা পালন করা হয়? না, স্বামী বিবেকানন্দ জন্মদিন উপলক্ষে এই দিবস পালন করা হয়। আমি তোমাদের যে দিবসের নোটস দিয়েছিলাম সেখানে তোমরা এগুলো পেয়ে যাবে। দেখো নেক্সট, রক্ত তঞ্চনে সাহায্য করে কোন ভিটামিন? তোমরা প্রত্যেকে জানো ভিটামিন কে রক্ত তঞ্চনে সাহায্য করে, এবং দুটি জলে দ্রবণীয় ভিটামিনের নাম বলুন। দেখো, একটা প্রশ্ন যে করছে তোমাকে, সেই প্রশ্নের সাথে সাদৃশ্য রেখে কিন্তু সেই রিলেটেড আরও প্রশ্ন করছে। দেখো, রক্ত তঞ্চনে সাহায্য করে কোন ভিটামিন, শুধু সেটাই নয়, তার সাথে করেছে দেখো আবার যে দুটি জলে দ্রবণীয় ভিটামিনের নাম বলুন তো। এটা মাথায় রাখবে। তো যেহেতু জলে দ্রবণীয় ভিটামিন বলেছে, তাই বিসিপি অর্থাৎ বিপিনচন্দ্র পাল বা বিসিপি এগুলো হচ্ছে জলে দ্রবণীয় ভিটামিন। বাকি যেগুলো আছে তোমার, যে ভিটামিনগুলো পড়ে রইলো সেগুলো প্রত্যেকটাই স্নেহ পদার্থ বা তেলে দ্রবণীয় ভিটামিন।
নেক্সট দেখো, জাতীয় বিজ্ঞান দিবস কবে পালন করা হয়? দেখো, জাতীয় বিজ্ঞান দিবস 28শে ফেব্রুয়ারি এটা পালন করা হয়। তোমাদের দিবসের যে নোটস দিয়েছি সেখানে তোমাদের রয়েছে এগুলো। দিবস থেকে কিন্তু নানান প্রশ্ন তোমাদের জিজ্ঞাসা করা হচ্ছে, এগুলো কিন্তু খুব মানে গুরুত্বপূর্ণ, অবশ্যই কিন্তু ভালো করে দেখে যাবে। 28শে ফেব্রুয়ারি কেন জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হয়? তার কারণ 1930 সালে এই যে চন্দ্রশেখর ভেঙ্কট রমন, তিনি কিন্তু রমন এফেক্ট আবিষ্কার করেছিলেন এবং 1930 সালে তিনি নোবেল পেয়েছিলেন। আর আবিষ্কার করেছিলেন 1928 সালেতে। 1928 সালে রমন এফেক্ট আবিষ্কার করেন এবং 1930 সালে গিয়ে তিনি কী পান না, রমন এফেক্টের জন্য নোবেল পেয়েছিলেন। তো সেই দিনটাই আমাদের মানে সেই দিনটাকে উদ্দেশ্য করে 28শে ফেব্রুয়ারি এই দিনটাকে আমরা জাতীয় বিজ্ঞান দিবস হিসেবে পালন করে থাকি, কারণ এই দিনেতেই রমন এফেক্ট আবিষ্কার হয়েছিল। দেখো, ফিজিক্স থেকে খুব ভালো একটা প্রশ্ন দিয়েছে যে ভর এবং ভার কি, কিন্তু এটার উত্তর করতে গিয়ে আমাদের অনেক সময় একটা জায়গায় একটু গন্ডগোল হয়ে যায়। দেখো, ভর আমরা জানি, ভর হলো কোনো একটা বস্তুর মধ্যে যতটা পরিমাণ পদার্থ বিদ্যমান সেটাকে আমরা ভর বলছি, এবং এই বস্তুটাকে পৃথিবী যে বল দ্বারা তার নিজের দিকে আকর্ষণ করছে, তার ফলে যে আমি মানটা পাচ্ছি, অর্থাৎ এই যে বস্তুটার মধ্যে যে পরিমাণ পদার্থ রয়েছে এবং যে বল দ্বারা আকর্ষণ করছে, এই দুইয়ের গুণফলের ফলে যে আমি মান পাচ্ছি সেটাই হচ্ছে আমার কি, ভার বা ওজন। অর্থাৎ এখানে যেটা গন্ডগোল হয়, ভরের তোমাকে ইউনিট জিজ্ঞেস করতে পারে অনেকে, ওজনের একক। দেখো, ভার মানেই তো ওজন, কিন্তু ওজনের একক আমরা জানি যে দোকানে যখন কোনো কিছু জিনিস কিনতে যাই বা কোনো কিছু বলি তখন এটা 1 কিলো দিন, এটা এত গ্রাম দিন, এটা বলে থাকি। কিন্তু তোমাকে ইউনিট জিজ্ঞেস করবে যে ওজনের বা ভারের একক কি, তুমি যখন বলবে না যে কেজি, তখনই তোমার হয়ে গেল, মানে তুমি শেষ, ভুল বলে ফেললে। কারণ এখানে মাথায় রাখবে ভারের যে একক সেটা হচ্ছে আমার এসআই যদি বলি সেটা হচ্ছে নিউটন। এই জায়গাটায় অনেকে ভুল করে, এটা এসআই একক। আর সিজিএস যদি বলি, সিজিএস একক সেটা হচ্ছে ডাইন, তোমরা প্রত্যেকেই জানো, ফিজিক্সের যারা তারা তো সকলেই জানো। আর ভর যেটা, সেটার ইউনিট হচ্ছে আমার, যদি মানে এসআই যদি বলি সেটা হচ্ছে কেজি, আর যদি সিজিএস বলি তাহলে সেটা হবে আমার গ্রাম। এবারে এখান থেকে তোমাদের মাত্রা জিজ্ঞেস করতে পারে, যারা ফিজিক্সের স্টুডেন্ট তাদেরকে মাত্রা জিজ্ঞেস করতে পারে, তোমাদের মানে যারা নর্মালি তাদেরকে হয়তো জিজ্ঞেস করবে না। এখান থেকে এই জায়গাটা কিন্তু মনে রাখবে। এবং এখানে আর একটা জিনিস আমি তোমাদের বলে দিই, ইকুয়েশনটা একটু বলে দিই। তোমরা জানো যে ওজনও কিন্তু অ্যাকচুয়ালি একটা বল, কারণ বল সমানই কিন্তু ওজন, ওজন বা ভার, যাই বলো না কেন। কেন? তার কারণ কি, বল কি, এবার বলের ফর্মুলা কি আমরা প্রত্যেকে জানি, ফোর্স। ফোর্স মানে কি, এম এ। এগুলো ফিজিক্সে যারা তারা প্রত্যেকে জানো, ফোর্স মানে কি, এম এ, অর্থাৎ এখানে যতটা পরিমাণে বস্তুটা রয়েছে অর্থাৎ ভর, এবং তার সাথে ত্বরণটা গুণ হয়ে যাচ্ছে, তবেই তো আমার কি হচ্ছে না, বল তৈরি হচ্ছে। বলের একক আমার নিউটন, আর ওজন বা ভারের একক নিউটন। এবার দেখো, ওজন মানে কি, ওজন মানে হলো, আগেই তোমাকে বললাম, ওজন মানে হলো আমার এখানেও কিন্তু এমজি। এখানে জিটা কি, জিটা কিন্তু অভিকর্ষজ ত্বরণ, তাই তো। তাই এখানে মনে রাখবে ওজন আর বল কিন্তু একই। দেখো, ওজনটা আমি দেখছি একটা বস্তুর মধ্যে যতটা পরিমাণ পদার্থ রয়েছে, অর্থাৎ এই যে ভর বা যেটাকে আমরা মাস বলছি, তার সাথে আমার অভিকর্ষ যে ত্বরণ সেটা কিন্তু গুণ হয়ে যাচ্ছে, পৃথিবী যে নিজের দিকে টানছে সেটা গুণ হয়ে যাচ্ছে, তাই আমার এমজি। ওজনের যদি আমি ফর্মুলা বলি সেটা হচ্ছে এমজি। এমজি মানেও কিন্তু আমার এটা একটা বল। আবার যদি বল বলি তাহলে সেক্ষেত্রেও আমরা জানি ফোর্স, সেটা সমান কি, আমার মাস তার সাথে আমার ত্বরণ বা অ্যাক্সিলারেশন যুক্ত থাকে। তো এটাই আমার কিন্তু এখানেতে মূল বিষয়, বল মানেই ওজন বা ভার, এটা মাথায় রাখবে। বা বলতে পারো ওজন বা ভার এটাও কিন্তু একটা বল। চলো নেক্সট দেখো, দিনরাত্রি কেন হয়, কিভাবে হয়, এটা শিশুদের তুমি কিভাবে বোঝাবে। এবার দেখো, যেহেতু ওখানে গ্লোব থাকবে, তুমি গ্লোব নিয়ে বোঝাতে পারো, বা তুমি বোর্ডে ছবি এঁকে চন্দ্র, সূর্য এবং আমাদের সাথে পৃথিবী যে রয়েছে তার যে মানে পাক খাচ্ছে কিভাবে কিভাবে হচ্ছে, তোমরা সেটা সেভাবে বোঝাতে পারো, বা গ্লোব নিয়ে তুমি বোঝাতে পারো। তো তোমরা তোমাদের মতো করে বোঝাতে পারো। এই দিনরাত্রি কিভাবে হয় সেটা নিয়ে কিন্তু তোমাদের প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে। তারপরে দেখো, একটি বরফ গোলা জলে পুষ্ট নদীর নাম বলুন। তোমরা প্রত্যেকে জানো যেগুলো মূলত হিমালয় পর্বতমালা থেকে যেগুলো তৈরি হয়, বা যেগুলো হিমবাহ থেকে যেগুলো তৈরি হয় যে নদীগুলো, সেগুলো সবসময় বরফ গোলা জলে পুষ্ট হয়ে থাকে এবং সারা বছর সেগুলোতে জল থাকে। এর মধ্যে রয়েছে গঙ্গা, রয়েছে উত্তরবঙ্গে যদি নদী বলি তিস্তা রয়েছে। তো এরকম অনেক নদী রয়েছে, তোমরা প্রত্যেকে জানো। দেখো, জিজ্ঞাসা করা হয়েছে আন্তর্জাতিক নারী দিবস কবে পালন করা হয়। আমি তোমাদের দিবসের যে মেটেরিয়ালস দিয়েছি সেখানে এগুলো সব তোমরা পেয়ে যাবে। প্রত্যেকে জানো 8ই মার্চ
আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়? সেটা জিজ্ঞাসা করা হয়েছে। দেখো, দিবস রিলেটেড নানান প্রশ্ন কিন্তু জিজ্ঞাসা করা হচ্ছে। সামান্তরিক এবং বর্গক্ষেত্রের মধ্যে পার্থক্য কী? সামান্তরিক আর বর্গক্ষেত্রের মধ্যে মূল পার্থক্য যদি বলা হয় তাহলে প্রথমেই বলবে যে সামান্তরিকের বিপরীত বাহুগুলি সমান হয়ে থাকে, অর্থাৎ এই বাহুটার সাথে এই বাহুটা সমান, আবার এই বাহুটার সাথে এই বাহুটা সমান। কিন্তু বর্গক্ষেত্রের ক্ষেত্রে প্রত্যেকটা বাহুই আমার সমান হয়ে থাকে। এবং সামান্তরিকের ক্ষেত্রে অনেক সময় কি হয় যে এই যে কোণগুলো এগুলো 90 ডিগ্রি নাও হতে পারে, কিন্তু বর্গক্ষেত্রের ক্ষেত্রে আমার প্রতিটা কোণ 90 ডিগ্রি হবে। এগুলো মূলত পার্থক্য। তারপরে দেখো নেক্সট, RMSA, এটা যে আমি তোমাদের কতবার করেছি তার ঠিক নেই। RMSA অর্থাৎ রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, এখান থেকে প্রশ্ন দিয়েছে। ফুল ফর্মের যে ভিডিও রয়েছে তোমরা সেটা দেখে নেবে, পেয়ে যাবে, সমস্ত কিছু ডিটেলস তথ্য দেওয়া আছে। দেখো, এখানে একজন গাছের ওপর ডেমো দিতে গিয়ে তাকে নানান প্রশ্ন, অর্থাৎ গাছ রিলেটেড নানান প্রশ্ন জিজ্ঞেস করেছে। প্রথমত, এই যে গুল্ম, বিরুৎ, এই বৃক্ষ কোনগুলোকে কি বলি, একটা করে উদাহরণ। এবং তার সাথে দেখো একটা প্রশ্ন জিজ্ঞেস করেছে যে গাছের জন্য প্রয়োজনীয় এমন কয়েকটি উপাদানের নাম বলুন। তোমরা প্রত্যেকে জানো NPK, এই তিনটা মূলত গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, নাইট্রোজেন, ফসফরাস আর পটাশিয়াম। এবং মনে রাখবে, নাইট্রোজেন সরাসরি গাছ কিন্তু পরিবেশ থেকে নিতে পারে না। গাছ কি করে, মূলের মাধ্যমে নাইট্রেট লবণ শোষণের মাধ্যমে নাইট্রোজেন গ্রহণ করে। তোমাকে প্রশ্ন করতে পারে, এটা কিন্তু অনেক সময় প্রশ্ন করেছে, এর আগের বারে ইন্টারভিউ প্রশ্ন করেছে, আচ্ছা গাছ তো নাইট্রোজেন কি সরাসরি গ্রহণ করতে পারে? তুমি যদি বলো হ্যাঁ গাছ তো নাইট্রোজেন গ্রহণ করতে পারে, তাহলে কিন্তু এটা ভুল। কারণ তুমি বলতে পারো না গাছ সরাসরি কিন্তু নাইট্রোজেন নিতে পারে না। গাছ তার মূলের মাধ্যমে নাইট্রেট লবণ শোষণের মাধ্যমে তারা মানে সেখান থেকে কিন্তু তোমার নাইট্রোজেন গ্রহণ করে, সরাসরি কিন্তু পরিবেশ থেকে নাইট্রোজেন নিতে পারে না। তো এই রিলেটেড নানান প্রশ্ন করছে। দেখো, ইন্টারভিউ মানে কি বলতো, অ্যাকচুয়ালি তাদের মনের মতো তারা যা প্রশ্ন তাদের মাথায় আসবে তোমাকে করবে, ঠিক আছে? এবার কি হয় না, তুমি যদি আপ টু ডেট হয়ে যাও এবং তুমি যদি মেনলি যেই জায়গাগুলোর প্রশ্নগুলো তোমাদের আলোচনা করছি, এই যে টাইপগুলো যদি তোমরা মানে দেখো এবং দেখার সাথে সাথে যদি তোমাদের দেখো প্রত্যেকে তো বেসিক নলেজ আছে, তাই তো তোমরা আজকে টেট পাস করেছো, তাই না? টেট পাস করেছো মানে কি প্রত্যেকটার বেসিক নলেজ আছে, সেই বেসিক নলেজ দিয়ে এবং তুমি যেটুকু পড়েছো, আমরা যে মেটেরিয়ালসগুলো দিয়েছি সেগুলোকে মিক্সড করে তোমার নিজের যতটা দক্ষতা রয়েছে সেগুলোকে একসাথে করে তোমাকে কিন্তু ইন্টারভিউটা দিতে হবে। অর্থাৎ তোমার নিজস্বতা কতটা রয়েছে, তুমি সেখানেতে কিভাবে অ্যাটিটিউড করছো, তোমার মধ্যে কথা বলার ভঙ্গিটা কেমন রয়েছে, কিভাবে তুমি উত্তর দিচ্ছ, তাৎক্ষণিক উত্তর করতে পারছো কিনা, এটাই তোমার মানে চেক করা হয় ইন্টারভিউ, ঠিক আছে? দেখো, বর্তমানে ভারতের অর্থমন্ত্রী অর্থাৎ কে কোন পদে রয়েছেন সেই রিলেটেড প্রশ্ন করা হচ্ছে। তো সেগুলো তোমাদের আমি মানে মেটেরিয়ালস দিয়েছি, তোমরা দেখে নেবে। দেখো, এরপরে বাঁকুড়া এবং পুরুলিয়া অঞ্চল কি নামে পরিচিত? আচ্ছা, এই উত্তরটা আমি বললাম নাকি? আচ্ছা আচ্ছা, বর্তমান ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন রয়েছে, তোমরা প্রত্যেকে জানো। আচ্ছা, এরপরে দেখো, বাঁকুড়া এবং পুরুলিয়া অঞ্চল কি নামে পরিচিত? এটা রাঢ় অঞ্চল নামে পরিচিত। তোমাদের এই বাঁকুড়া এবং পুরুলিয়া নিয়ে দেখবে এই বিভিন্ন অঞ্চল এবং লোকসঙ্গীত, লোকগীতি, এই যে এইগুলো নিয়ে না তোমাদের চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ এই বইটাতে কিন্তু দেখবে আছে। তো এখান থেকে দেখো প্রশ্ন করেছে বাঁকুড়া এবং পুরুলিয়া অঞ্চল কী নামে পরিচিত। এখানে হয়তো তোমাকে জিজ্ঞাসা করতে পারে যে দুটো লোকসঙ্গীত বা স্থানীয় যে নৃত্য সেটা কি, তার দেখো লিস্ট আমি দিয়ে দিয়েছি, তোমরা দেখবে। তোমাদের আমি কিন্তু পশ্চিমবঙ্গের জেলাভিত্তিক যে লোকনৃত্য, লোকসঙ্গীত সেগুলোর লিস্ট কিন্তু আমি দিয়েছি। এরপরে দেখো তোমরা পাবে সরি, দেখো এখানে রয়েছে যে বিভিন্ন লেখকের নাম দিয়ে তারা কি রচনা করেছেন সেই সম্পর্কে প্রশ্ন করছে। এটা আগে তোমাদেরকে বললাম। নিজের জেলা সম্পর্কে এবং নিজের বিষয় সম্পর্কে, নিজের জেলা অর্থাৎ তুমি যে জেলা থেকে ইন্টারভিউ দিতে গেছো তোমার নিজের জেলা, এবং তার সাথে নিজের বিষয় অর্থাৎ তোমার যে বিষয়টা রয়েছে সেই বিষয় রিলেটেড কিছু প্রশ্ন তোমাকে জিজ্ঞাসা করা হচ্ছে। কিছু জনকে ডেমো দেওয়ার পর ডেমো থেকে ডেমো রিলেটেড নানান প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছে। ধরো তুমি বর্গক্ষেত্রের ওপর ডেমো দিলে, তোমাকে এখন বর্গক্ষেত্রের 4টে বৈশিষ্ট্য জিজ্ঞেস করলো। বর্গক্ষেত্রের মানে কর্ণগুলো যদি পরস্পরকে ছেদ করে তাহলে মাঝখানে কত ডিগ্রি কোণ তৈরি হবে। এই নানান প্রশ্ন মানে তোমার ডেমো রিলেটেড কি কি প্রশ্ন হতে পারে সেটা তোমাকে দেখে যেতে হবে। এবং
যাতে তারা তোমাকে যাই প্রশ্ন করুক, তুমি যেটা ডেমো দেবে সেটা তো মাইন্ডে সেট করে রাখবে। মানে দেখো, সুযোগ যদি পাও, তুমি যদি নিজের সুযোগ পাও, যদি তোমাকে বলে তোমার পছন্দ মতো ডেমো দাও, এমনটা তো নয় যে সুযোগ পাচ্ছে না, অবশ্যই সুযোগ পাচ্ছে। অনেককেই বলছে যে তোমরা তোমাদের পছন্দ মতো ডেমো দাও, আবার অনেককেই বলছে যে তোমাদের মানে আমরা পছন্দ করে দিচ্ছি সেই মতো ডেমো দাও। এবার সেটা পুরোটাই লাক। এবার যেহেতু তোমাকে বলছে যে পছন্দ মতো ডেমো দিতে, তাহলে তুমি তুমি যে ডেমোটা রেডি করেছো সেই ডেমো রিলেটেড কি ক্রস কোশ্চেন হতে পারে, সেখান থেকে কি কি কোশ্চেন হতে পারে, সেগুলো কিন্তু অবশ্যই রেডি করে যাবে। আর যেহেতু তোমরা ডেমো রেডি করছো প্রত্যেকটা বিষয় থেকে, তাই প্রত্যেকটা বিষয়ে যে যে টপিকগুলো তোমরা ডেমো রেডি করছো তার ব্যাকগ্রাউন্ড এবং সেই রিলেটেড নানান ইনফরমেশন কিন্তু তোমরা অবশ্যই জেনে যাবে। দেখো, আর একটা জিনিস তোমাদের বলে রাখি, তোমরা অনেকে যখন ডেমো দিচ্ছ এবং দেখেছি আমি যে এই যে বাম দিকেতে মানে তোমার আজকে তারিখ বলো বা তোমার শ্রেণী বলো, ডান দিকেতে বিষয়, আজকের পাঠ, একক উপএকক, এগুলো লিখছো, এগুলো কোনো কিছুই লিখতে বলছে না। ওখানে কিন্তু শুধুমাত্র আজকের পাঠ এইটুকু অংশ লিখে তোমাকে পুরো ভেতরে, অর্থাৎ তুমি যেটা ডেমো দিচ্ছ তার ভেতরে তোমাকে ঢুকে যেতে বলছে। অর্থাৎ ডাইরেক্ট আপনি টপিকে চলে যান, আপনাকে এত কিছু লিখতে হবে না, আপনি ডাইরেক্ট টপিকে চলে যান। এভাবে কিন্তু তোমাদের ডেমোটা নেওয়া হচ্ছে। তো প্রত্যেকেই দেখতে পাচ্ছ যে কি টাইপের প্রশ্ন আসছে, এভাবে তোমরা প্রিপারেশন করো। এই যে ক্লাসগুলো দিচ্ছি এটার মূলত উদ্দেশ্য হলো যে আগামী দিনগুলোতে যাদের ইন্টারভিউ রয়েছে তারা মোটামুটি যাতে একটা ধারণা পাও যে কিভাবে তোমরা প্রিপেয়ার হবে। দেখো, সময় তো আর বেশি নেই, তবুও যতটুকু তোমাদের, দেখো অনেক প্রশ্ন কিন্তু রিপিট হবে, অনেক প্রশ্ন রিপিট হবে। কারণ কি বলতো, তোমার যে টাইপটা, সেই টাইপটা কিন্তু সেম থাকবে, টাইপের কিন্তু পরিবর্তন হবে না, যেভাবে হচ্ছে সেভাবেই চলবে। এবারে তোমাদেরকে আমি যেটা বললাম যে দেখো, প্রশ্ন দেখবে ইংরেজি মাধ্যমে যে প্রশ্নগুলো হয়েছে বাংলা মাধ্যমেও কিন্তু সেগুলো রিপিট হয়েছে। আবার বাংলা মাধ্যমের এই যে তোমার দ্বিতীয় ফেজে যে প্রশ্নগুলো হলো সেগুলো কিন্তু তৃতীয় ফেজে রিপিট হবে, আবার তৃতীয় ফেজে যেগুলো হবে চতুর্থ ফেজে রিপিট হবে। রিপিট তো অবশ্যই হবে এবং তার সাথে সাথে নতুন প্রশ্নও অনেক অ্যাড হবে। এবার এগুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটাই, যাতে তোমরা আপ টু ডেট থাকো এবং কি প্রশ্ন হচ্ছে, কিভাবে তোমাদেরকে আরও প্রিপারেশনটা তোমরা ঠিকঠাকভাবে নিতে পারবে, তার জন্য তোমাদেরকে এগুলো প্রোভাইড করে দেওয়া। এবার তোমরা সেই মতো করে তোমাদের মতো করে স্ট্র্যাটেজি ঠিক করে তোমরা কিন্তু প্রিপারেশনটা করতে থাকো। আর প্রত্যেককে বলবো যে ভবিষ্যতে কি হবে আমি যদি চাকরিটা না পাই, এই যে চিন্তা ভাবনা, এগুলো থেকে বেরিয়ে এসে এই মুহূর্তে দাঁড়িয়ে যাতে আগামী দিনে তোমরা প্রত্যেকে ভালো করে ইন্টারভিউ দাও, তার জন্য কিন্তু নিজেকে যতটুকু প্রিপেয়ার হওয়া প্রয়োজন ততটুকুই কিন্তু তোমাকে প্রিপেয়ার হতে হবে। তো সকলে ভালো করে ইন্টারভিউর জন্য প্রিপারেশন করো, আশা করছি প্রত্যেকের ইন্টারভিউ ভালো হবে। প্রত্যেকের জন্য আগামী দিনের শুভকামনা রইল, প্রত্যেকে ভালো থেকো।